ওকে, তাহলে রিটেন পার্টটা হচ্ছে কি যথেষ্ট বড়। আর রিটেন পার্টটা যথেষ্ট বড় এবং আপনারা যথেষ্ট কম সময় পান পড়ার জন্য। অথবা আপনারা যথেষ্ট কম পড়েন। ঠিক আছে? আপনাদের মনে হয় বা আপনারা পড়ার জন্য পর্যাপ্ত সময় পান না। যেহেতু পর্যাপ্ত সময় পান না, তার মানে সবার কিন্তু রিটেনটা খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে? আর রিটেন পার্টে যদি আপনি নট ইয়েট কম্পিটেন্ট হন, তাহলে কিন্তু আপনাকে বারবার এই 12টা সিবিএলএম আবারও পড়া লাগবে। এই জন্য রিটেন পার্টের যে বেসিক পার্টগুলো আছে, বেসিক যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা যেটা মাস্ট নো বলতেছি, এটা চেষ্টা করতে হবে কি আলাদা করে নোট করে হলেও মুখস্থ রাখার জন্য, শুড নোগুলা একটু বুঝে রাখার জন্য, কুড নোগুলা 1-2 বার রিডিং পড়ার জন্য, অ্যাটলিস্ট যেন বেসিকটা থাকে। ঠিক আছে? আমরা কিন্তু বারবারই বলতেছি যে আপনারা যে পার্টগুলো নিয়ে চিন্তা করার দরকার কম, ওই পার্টগুলো নিয়ে দেখা যায় বেশি চিন্তা করবেন। হ্যাঁ, আর যে পার্টগুলো চিন্তা করার দরকার নাই, ওই পার্টগুলো নিয়ে বেশি চিন্তা করবেন, যেটা চিন্তা করার দরকার ওটা নিয়ে করবেন না। কারণ রিটেন পার্টে আপনাকে 20-এর 25-এর মধ্যে মিনিমাম কি 20-22 পর্যন্ত উঠাইতে হয়। 20-এর নিচে উঠাইলে কম্পিটেন্স হবেন না। তাহলে এটা কতটা ভালো প্রিপারেশন থাকতে হবে। ঠিক আছে? প্রশ্নগুলা আপনি যা পড়ছেন এটার ভিতর থেকে আসতে পারে, বাট প্রশ্ন বেশ কিছু ক্রিয়েটিভ কোশ্চেন আসবে। জাস্ট আপনাকে একটু চোখ কান খোলা রেখে প্রশ্ন আনসার করতে হবে। ঠিক আছে? কারোর উপর ডিপেন্ড করে পরীক্ষায় দেওয়া যাবে না। আপনাদের এই গ্রুপের মধ্যে হয়তোবা কি 15-16 জন আছেন। 15-16 জনের মধ্যে কি অনেকেই ভালো আছেন, অনেকেই খারাপ আছেন। যারা ভালো আছেন তারাও যেমন কারোর উপর ডিপেন্ড করতে পারবেন না, যারা মোটামুটিভাবে কম পড়তেছেন তারাও কারোর উপর ডিপেন্ড করতে পারবেন না। কারণ এটা আসলে কি অন্য বোর্ড পরীক্ষার মতো হয় না। ঠিক আছে? এটা যথেষ্ট গার্ড নেওয়া হয়। অল্প কয়েকজন স্টুডেন্ট, একজন অ্যাসেসর থাকে, 12 জন স্টুডেন্ট, একজন অ্যাসেসর থাকে, যথেষ্ট কি কন্ট্রোল এক্সামিনেশন হয়। আপনি চাইলেও খুব একটা বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না। এই কারণে আপনাকে নিজের প্রিপারেশন নিজের নিয়ে যেতে হবে, কারণ আপনার দক্ষতা আপনার কাছে। যে বা যারা ফাঁকি দিবেন, ঠিক আছে, তাদের ফাঁকিটা তাদের কাছেই ঘুরে আসবে। ঠিক আছে? একদম বুমেরাঙের মতো। আপনি যা অন্য মারবেন সেটাই আপনার কাছে ফেরত আসবে। আর আপনি যদি একবার পাস করে চলে যান, তাহলে এটা 5 বছরের মধ্যে আর আপনাকে কোনো প্যারা দিবে না। সো যেহেতু 5 বছরের মধ্যে প্যারা দিবে না, আপনি একটা ভালো ইনকাম সোর্স পেতে পারেন। নতুন একটা, আমি বলতেছি না যে আপনি ইনকাম সোর্স ভালো পেতে পারেন, অ্যাটলিস্ট নতুন একটা ইনকাম সোর্স পেতে পারেন প্রথম দিকে, তাই না? যেটা আপনার পার্শিয়াল ইনকাম হিসেবে যথেষ্ট ভালো সাপোর্ট দিবে আপনাকে। বাট এটার জন্য তো কিছুটা পরিশ্রম করতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা সিবিএলএম 7 এবং 8 পড়ার চেষ্টা করব। ওকে, আপনারা কি সিবিএলএম 7-এর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সবার কাছে নিশ্চয়ই হার্ড কপিটা আছে, হার্ড কপির দিকে খেয়াল রাখেন। তাহলে এই সিবিএলএম নাম্বার 7 যেটা, এটার আমাদের মডিউলের যে ইন্ট্রোডাক্টরি ইয়াটা, সেটা হচ্ছে কি মেইনটেইন অ্যান্ড ইনহ্যান্স দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি। আপনার যে টেকনিক্যাল কম্পিটেন্সি আপনি অর্জন করেছেন, এই টেকনিক্যাল কম্পিটেন্সিটাকে মেইনটেইন করতে হবে এবং বাড়াতে হবে। ঠিক আছে? আপনার যে প্রেজেন্ট কম্পিটেন্স আছে, প্রেজেন্ট স্কিল আছে, এই প্রেজেন্ট স্কিলটা শুধু প্রেজেন্ট থাকলেই হবে না। এই প্রেজেন্ট স্কিলটাকে যেমন মেইনটেইন রাখতে হবে, ঠিক তার সাথে কি করতে হবে? প্রেজেন্ট স্কিলটাকে বাড়াতে হবে। কি ওয়েতে আপনি প্রেজেন্ট স্কিলটা বাড়াতে পারেন? ঠিক আছে? আপনার যারা এসএসসি থাকবে বা যারা স্টুডেন্ট থাকবে, তাদেরকে আপনি কিভাবে প্রেজেন্ট স্কিলটা বাড়াতে পারেন এবং মেইনটেইন রাখতে পারেন, এইটা নিয়েই আমাদের 7 সিবিএলএমটার মূল আলোচ্য বিষয়। ঠিক আছে? তাহলে আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সটা বাড়ানোর জন্য বা মেইনটেইন রাখার জন্য যে নিয়মকানুনগুলো লাগবে, এটা সিবিএলএম নাম্বার 1-এ
বলে দেওয়া 7-এ বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা পড়বো কি? পড়বো মেইনটেনেন্স টেকনিক্যাল কম্পিটেন্স। আমাদের ইনফরমেশন শিট 1-এ বলতেছে কি যে মেইনটেন অ্যান্ড ইনহ্যান্স দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি। তাহলে টেকনিক্যাল কম্পিটেন্সিটা মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে? নাম্বার 1 যেটা দেওয়া আছে কি, সোর্স অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আর অ্যাসেসড ফর দ্য রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, এখানে বলছে প্রথম প্যারাটা দেখেন, মেনটেন টেকনিক্যাল কম্পিটেন্সি কীভাবে মেনটেন করা যায়। প্রথম প্যারাটা এবং দ্বিতীয় প্যারাটা বেশি ইম্পর্ট্যান্ট, এই দুইটা আপনি মোটামুটিভাবে শূন্য দিয়ে রাখেন। প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারাটা বলছে কি, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, টিভেট যেটা আমরা বলতেছি, টিভেট ইজ এ ডাইনামিক ইন্ডাস্ট্রি। ডাইনামিক মানেই আমরা কিন্তু কি বুঝি, ডাইনামিক এবং স্ট্যাটিক এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো অনেকটা স্ট্যাটিক পড়াশোনা, মানে সিলেবাস বেসড পড়াশোনা, হ্যাঁ। আর আমরা যে টেকনিক্যাল এডুকেশনে আসছি, টেকনিক্যাল এডুকেশনটা কিন্তু সিলেবাস বেস না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট বেস। তার মানে এটা ডাইনামিক, এটা রেগুলার চেঞ্জ হচ্ছে, রেগুলার আপডেটেড হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি মানে শর্ট কোশ্চেনই আসে যে টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল ট্রেনিং সেন্টার কী ধরনের ইন্ডাস্ট্রি, তাহলে এটা কিন্তু ডাইনামিক ইন্ডাস্ট্রি। ঠিক আছে, রেগুলার এটা চেঞ্জ হয়। As a part of this industry, TVET teachers and trainers are also need to maintain and enhance their technical competency to cope up with their change. তার মানে কি, যদি আপনি এই টিভেট সিস্টেমে থাকতে চান, যেহেতু টিভেটের সব রিকোয়ারমেন্টগুলো রেগুলার চেঞ্জ হচ্ছে, এজ এ ট্রেনার হিসাবে আপনি এক জায়গায় চুপচাপ বসে থাকলে হবে না, আপনাকেও রেগুলার আপ টু ডেট হতে হবে। ঠিক আছে, এই চেঞ্জের সাথে আপনাকেও কি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। টেকনোলজি ইজ চেঞ্জিং এভরিডে, টেকনোলজি প্রতিদিন চেঞ্জ হচ্ছে। উইথিন দ্যাট দ্য ডিমান্ড অফ দ্য লার্নিং নিউ টেকনোলজি ইজ অলসো ইনক্রিজ বাই ডে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আর ডিমান্ডিং স্কিল ম্যান পাওয়ার কম্পিটেন্ট ইজ ইউজিং আপডেট টেকনোলজি। ঠিক আছে, সহজ কথা, আপনাকে আপডেট হতে হবে। দেয়ার ইজ এ নিড টু আপগ্রেড দ্য টেকনিক্যাল স্কিল অ্যান্ড TVET teachers to operate and maintain new equipment and tools and its run and be able to train and trainee to operate and maintain the new equipment. তার মানে ধরেন আপনি আগে ডায়াবেটিক্স মাপতেন অ্যানালগ মেশিন, এখন একটা নতুন মেশিন আসছে, ওই মেশিনের সাথে আপনাকে ইউজ টু হয়ে যেতে হবে এবং আপনার যে ট্রেনি আছে তাদেরকে কি এটা শেখাতে হবে। To maintain and enhance the technical competency, the National Technical Vocational Qualification Framework and TVET teachers and trainers need to follow the certain procedure to find out the relevant competency standard for this field. Technical skill of TVET teachers should be both institutional based and industry based. ঠিক আছে, তাহলে একটা জিনিস ক্লিয়ার যে আমাদের এই টিভেট সিস্টেমটা হচ্ছে ডাইনামিক সিস্টেম, মানে এটা রেগুলার তার বিভিন্ন ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন কোর্স আসবে। ঠিক আছে, নতুন নতুন কোর্স আসবে, তার সাথে সাথে কি হবে, নতুন টেকনোলজি আসবে, নতুন সিস্টেম আসবে, নতুন মেশিন আসবে। এটার সাথে সাথে কি আপনাকে রেগুলার আপ টু ডেট হয়ে যেতে হবে। তা না হলে একটা নতুন মেশিনের ব্যবহার যদি আপনি না জানেন, পুরান মেশিনের ব্যবহার দিয়ে তো এখানে হবে না। ঠিক আছে, আপনি সেলাই মেশিন একদম অ্যানালগটা পারেন, এখন তো ডিজিটাল সেলাই মেশিন চলে আসছে, ওইটা যদি আপনি ব্যবহার করতে না পারেন বা আপনার স্টুডেন্টদের না শেখাতে পারেন, তাহলে কিভাবে হবে। ঠিক আছে, 2007-এর উইন্ডোজ আপনি এখনও শেখাচ্ছেন, হবে, যেখানে 2020-21 মানে চলে আসছে। আপনাকে আপ টু ডেট হতে হবে, আপনি যে প্রফেশনেই থাকেন, আপনার টেকনোলজি রেগুলার চেঞ্জ হচ্ছে, আপনাকেও কি আপ টু ডেট হইতে হবে। পরের সেকেন্ড প্যারাটা বলছে যে স্ট্রং লিঙ্ক বিটুইন দ্য ইন্ডাস্ট্রির সাথে যদি আপনার একটা স্ট্রং লিঙ্ক থাকে, অ্যান্ড টিভেট ইনস্টিটিউট ইজ নিডেড টু ডেলিভার ইন্ডাস্ট্রি বেসড স্কিল আপগ্রেডিং প্রোগ্রাম। তাহলে ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে স্কিল আপগ্রেডিং প্রোগ্রামগুলো রেগুলার কি করতে হবে। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, ঠিক আছে, আইএসসি ইজ সিলেক্টেড দ্য সেক্টর উইল play the important role in establish the linkage between TVET Institute and industry in terms of TVET teachers and training delivery. ঠিক আছে, সহজ কথায় আমরা যদি বলি যে আইসিএসসি এটা কি করবে, আইএসসি এটাকে মেনটেন করবে যে আমার কোন কোন স্কিল ক্ষেত্রে কোন কোন জায়গায় আপগ্রেডেড নিতে হবে এবং কি ট্রেনার যারা আছে তাদেরকেও আপগ্রেডেড করতে হবে। ঠিক আছে, তাহলে 1 এবং 2 এই 2 নাম্বার প্যারাটা 1.1 থেকে ভালো করে পড়বেন। এবার আসেন 1.1-এর পরের পেজটা।
পরের পেজটা কি বলছে, আইডেন্টিফাই রিলেভেন্ট কম্পিটেন্ট স্ট্যান্ডার্ড অফ ইউর ওন টেকনিক্যাল ফিল্ড। এই অংশটা একটু ভালো করে পড়তে হবে, একদম 4.3 পর্যন্ত। কি বলছে দেখেন, টু ডেভেলপ ইউর ওন টেকনিক্যাল স্কিল, আপনি যদি আপনার নিজের টেকনিক্যাল স্কিল ডেভেলপ করতে চান, অ্যান্ড কম্পিটেন্সি টু দ্য স্ট্যান্ডার্ড লেভেল, ইট ইজ ইম্পর্টেন্ট টু বিগিন টু আইডেন্টিফাই দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ফর দ্য রিলেটেড ট্রেড এরিয়া। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, যে কোনো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ডকুমেন্টগুলো কি কালেক্ট করতে হবে যে কোনো ট্রেড এরিয়ার। তারপরে আপনাকে কি করবেন, আপনি আপনার নিজেকে এবং কি আপনার যে ট্রেনি আছে তাদেরকে ডেভেলপ করবেন। সো দ্য ইম্পর্টেন্ট ফর দ্য টিবেট টিচার্স অ্যান্ড ট্রেনার ফার্স্ট টু অ্যাক্সেস দ্য রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অফ হিস ওন টেকনিক্যাল ফিল্ড। ঠিক আছে, আপনার যে নিজস্ব টেকনিক্যাল ফিল্ড আছে সেই ফিল্ডে আপনাকে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যেটা মানে সেকেন্ড প্যারা থেকে শুরু, খুবই ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভের জন্য এবং এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখানে দেখেন, এটা আমরা ফার্স্ট সিবিএলএমও পড়ছি, জাস্ট এখানে একটু বিস্তারিত আছে। হ্যাঁ, বলছে কি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ক্যান বি ফাউন্ড ইন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনাল ওয়েবসাইট, অলসো ইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তার মানে কি, যে আমরা যে বললাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট কালেক্ট করতে হবে আপনার সেক্টরে, এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্টগুলো কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? পাওয়া যায় বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যায়, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওতে পাওয়া যায়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে পাওয়া যায় টিটিসিগুলোতে, অ্যান্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে টিএসসিতে পাওয়া যায়। One can easily find the competency standard document on his relevant subject in the library and of the institute. তার মানে যে কেউ এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে তার যে রিলেভেন্ট সাবজেক্ট আছে ওই সকল সাবজেক্টের উপর ভিত্তি করে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারে। এরপরে বলছে আন্ডার দ্য টিবেট রিফর্ম প্রজেক্ট, ওই যে আমরা পড়ছিলাম ফার্স্ট সিবিএলএম এ টিবেট রিফর্ম প্রজেক্ট। আন্ডার দ্য টিবেট রিফর্ম প্রজেক্ট কি বলছে, হোয়ার আর দেয়ার আর, তখন কয়টা সেক্টর ছিল, দেয়ার আর 4 সেক্টর। ঠিক আছে, হোয়ার দ্য পাইলটিং উইল বি কন্ডাক্টেড, 4টা সেক্টর নিয়ে আমরা কাজ শুরু করছিলাম, আপনাদের যদি মনে থাকে টিবেট রিফর্মে। ঠিক আছে, ফিচার অফ টিবেট সিস্টেমের এটার উপরেই ছিল, 4টা পাইলট প্রজেক্ট নিয়ে আমরা শুরু করছিলাম। অ্যান্ড দেয়ার আর 3 কি অকুপেশন অর সাবসেক্টর উইথিন দিস 4। তার মানে এই 4টাতে আবার 3টা করে কি ছিল, সাবসেকশন ছিল। এই সেক্টরগুলোর আন্ডারে টোটাল 12টা অকুপেশন ছিল। ঠিক আছে, তাহলে প্রথম 4টা সেক্টর কি ছিল মনে রাখেন যদি আপনারা, কি ছিল, অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং ছিল, ইনফরমেশন আইটি সেক্টর ছিল, লেদার অ্যান্ড লেদার গুডস টেকনোলজি ছিল, ট্রান্সপোর্ট ছিল, তাই না? এই প্রত্যেকটাতে আবার কি 3টা করে অকুপেশন ছিল। যেমন অ্যাগ্রো ফুড প্রসেসিংয়ে বেকার ছিল, যে বানাতে পারে বিভিন্ন রকম কেক ঠেক, বেকার ছিল, ফুড টেকনিশিয়ান ছিল, প্যাকেজিং টেকনিশিয়ান ছিল। ঠিক আছে, আর ইনফরমেশন টেকনোলজিতে গ্রাফিক্স ডিজাইন ছিল, আইটি সাপোর্ট ছিল, ওয়েব ডেভেলপার ছিল। আর লেদার অ্যান্ড গুডস সেক্টরে ছিল মেনটেন্স, মেশিন মেনটেন্স টেকনিশিয়ান, মেশিন অপারেটর, আর হচ্ছে সুপারভাইজার। আর ট্রান্সপোর্টারের ভিতরে ছিল, ট্রান্সপোর্ট সেক্টরের ভিতরে ছিল ইলেকট্রিক্যাল, ফাইটার, আরেকটা হচ্ছে কি ওয়েল্ডার। এই টাইপের জিনিসগুলো ছিল। তাহলে 4টা ইয়া ছিল সেক্টর, আর 4টা সেক্টরে 3টা করে অকুপেশন, টোটাল 12টা অকুপেশন ছিল যখন আমরা টিবেটটা শুরু করলাম পাইলটিং প্রজেক্ট। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস নিচের একটু পড়ি, টিবেট রিফর্ম প্রজেক্ট, এটা আমরা ওইখানে পড়ে আসছি। টিবেট রিফর্ম প্রজেক্ট হ্যাজ অলরেডি ডেভেলপড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ফর ইচ অকুপেশনাল সেক্টর মনিটর অ্যাবভ দ্য লেভেল 3। তাহলে লেভেল 3 পর্যন্ত টিবেট সেক্টরে কি করা আছে, বিভিন্ন ডকুমেন্টগুলো ওই যে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট যেটা আমাদের লাগবে, মানে আমাদের নিজেদের আপডেট করার জন্য সেই ডকুমেন্টগুলো কি তৈরি করা আছে। ঠিক আছে, আর বলছে ইন ফিউচার দেয়ার উইল বি কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট অন ডিফারেন্ট ট্রেড এরিয়া সেক্টর আপ টু 6, মানে ভবিষ্যতে কি লেভেল 6 পর্যন্ত এটা করার কি চিন্তা ভাবনা আছে।
TVET teachers will be easily to able to get the competency standard from their relevant TET. এখান থেকে তারা টিবেটের যে টিচার আছে তারা কি খুব ইজিলি তাদের ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারে। তাহলে এখানে দেখেন আমাদের পাইলট প্রজেক্টের টোটাল সেক্টর কয়টা ছিল? 4টা। এই সকল সেক্টরের টোটাল অকুপেশন কয়টা ছিল? 12টা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা যদি ডকুমেন্ট কালেক্ট করতে যাই, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, তাহলে কোথায় কোথায় আমাদের যেতে হবে? এটা খুব বেসিক প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর যে পার্টটা আমাদের করতে হবে, প্রথমটা কি? আইডেন্টিফাই রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ইউর ওন টেকনিক্যাল ফিল্ড। আমার টেকনিক্যাল ফিল্ড থেকে আমি এটা কালেক্ট করলাম। 2 নম্বর হচ্ছে কি? অ্যাসেস ইউর ওন টেকনিক্স অ্যাগেইনস্ট দ্য রিলেভেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনার বর্তমান যে কম্পিটেন্সিটা আছে, এই বর্তমান কম্পিটেন্সিটাকে আপনাকে অ্যাসেস্ট করে দেখতে হবে যে এটা কি আসলে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সির সাথে কি রিলেভেন্ট কিনা বা আপডেটেড কিনা, এটা সবসময় আমাকে বারবার অ্যাসেস করতে হবে। তাহলে অ্যাসেস ইউর ওন স্কিল, এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা এগুলো বলবো। আপনার ওন স্কিলটাকে কি করতে হবে? অ্যাসেস করতে হবে। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝলাম যে আমাদের বর্তমান যে স্কিলটা আছে, এই স্কিলটা মাঝে মাঝে কি করতে হবে? অ্যাসেস করতে হবে। কিভাবে করবেন? আফটার অ্যাসেসিং দ্য রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, আপনি রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট অ্যাট ডিজায়ার লেভেল, আপনার লেভেল অনুযায়ী, ঠিক আছে, যখন এটা আপনি অ্যাসেস করবেন, নাও ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য টিবেট ট্রেনার টু প্ল্যান হিজ ওন সেলফ অ্যাসেসমেন্ট। আপনি প্ল্যান করতে হবে সেলফ অ্যাসেসমেন্টটা কীভাবে করবেন ইন রেসপেক্ট টু দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সাথে বেস করে। দ্য সেলফ অ্যাসেসমেন্ট উইল বি হেল্পফুল ফর দ্য ট্রেনার টু আইডেন্টিফাই হার অর হিজ স্কিল অ্যান্ড নলেজ গ্যাপ। এই যে জিনিসটা মনে রাখতে হবে, স্কিল অ্যান্ড নলেজ গ্যাপ জিনিসটা কি, ঠিক আছে? স্কিল এবং নলেজ গ্যাপ জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। স্কিল গ্যাপ কি, নলেজ গ্যাপ কি, ঠিক আছে? তাহলে আমরা যখন নিজেদের টেকনিক্যাল স্কিলটাকে নিজেরা অ্যাসেস করব, তখন আমার মূল বিষয়টা থাকবে কি? তখন আমার মূল বিষয়টা থাকবে আমার স্কিল গ্যাপটা বের করা, ঠিক আছে, আমার নলেজ গ্যাপটা বের করা, ঠিক আছে? এরপরে প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট দ্য সেলফ অ্যাসেসমেন্ট। প্ল্যানটা করার সময় কি করতে হয়? সেলফ অ্যাসেসমেন্ট ইজ এ ওয়ে টু অ্যাক্সেস সামওয়ান হো স্কিল, নলেজ অ্যান্ড কম্পিটেন্সি ইজ রেসপেক্টেড টু দ্য some predefined standard to determine the knowledge, skill and competency gap to plan future learning and upskilling requirement। তার মানে আমরা সেলফ অ্যাসেসমেন্টটা করি, আমরা যারা ট্রেনার আছি তাদের ক্ষেত্রে আমরা আমাদের পূর্বের যে নলেজটা আছে, এই পূর্বের নলেজের সাথে বর্তমান আমার যেটা রিকোয়ার্ড নলেজ, এই দুইটার মাঝখানে গ্যাপটাকে আইডেন্টিফাইড করতে পারি কিনা। আমরা দেখি যে আমার এইটুকু নলেজ আছে, এতটুকু নলেজ আমার কি এখন বর্তমান ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য লাগবে, তাহলে এইটা আমার নলেজ গ্যাপ। এই নলেজ গ্যাপটা ফিল আপ করাটাই হচ্ছে কি আমাকে বর্তমানে স্কিল হওয়া বা কম্পিটেন্স হওয়া, ঠিক আছে? তাহলে মোট কথা, সেলফ অ্যাসেসমেন্ট প্ল্যান বা কন্ডাক্ট যেটি আমরা করি, এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার নলেজ গ্যাপ, স্কিল গ্যাপটা আইডেন্টিফাইড করা। 4 স্টেপ অফ অ্যাসেসমেন্ট, এটা একটু মনে রাখতে হবে, মাস্ট নো। 4 স্টেপ অফ অ্যাসেসমেন্টের 4টা স্টেপ আছে। আইডেন্টিফাই ওন স্কিল অ্যান্ড নলেজ, ঠিক আছে, রিলেটিং টু দ্য ট্রেড অ্যান্ড অকুপেশন, ঠিক আছে, রিলেটিং টু দ্য ট্রেড অ্যান্ড অকুপেশন, তাহলে অকুপেশনের সাথে রিলেটেড স্কিলটা এবং নলেজটাকে কি করতে হবে? আইডেন্টিফাইড করতে হবে। অ্যাসেস কারেন্ট স্কিল অ্যান্ড নলেজ অ্যাগেনস্ট এ চেকলিস্ট রিলেভেন্ট টু দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তাহলে কারেন্ট স্কিল এবং নলেজটাকে আমি করব, একটা চেকলিস্ট তৈরি করব, যে চেকলিস্টের মাধ্যমে আমি অ্যাসেস্ট করতে পারবো আমার কারেন্ট নলেজটা কী পরিমাণ আছে, ঠিক আছে? ডিসকাস রেজাল্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট উইথ সুপারভাইজার, আমি যে রেজাল্টটা পেলাম আমার কারেন্ট নলেজের, ওই রেজাল্টটা আমি আমার সুপারভাইজারের সাথে আলোচনা করব। আইডেন্টিফাই ফিউচার স্কিল নলেজ ডেভেলপমেন্ট নিড, আমাকে আইডেন্টিফাইড করতে হবে ভবিষ্যতের জন্য আমাকে কোন নলেজটা ফুলফিল করতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ, ঠিক আছে? আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ বলতে আমরা যা বুঝি, আন্ডারপিনিং মিনস টু সাপোর্ট দ্য সামথিং ফ্রম দ্য বিলো, লাইক এ ফাউন্ডেশন, মানে একেবারে আমার ফাউন্ডেশন নলেজ কি আছে, এটাকে আমরা কি বলি? আন্ডারপিনিং নলেজ। ইট ইজ কমনলি ইউজ টু ডিসক্রাইব দ্য নলেজ স্কিল অ্যান্ড দ্যাট ইজ ফাউন্ডেশনাল অর দ্য মোস্ট সিম্পল রিকোয়ার্ড ফর দ্য স্পেসিফিক জব।
মানে কোনো একটা কাজ করার জন্য সর্বনিম্ন যে নলেজটুকু আমার লাগবে এটাকে আমি কি বলি, আন্ডারপিনিং নলেজ অর স্কিল। তাহলে সো আন্ডারপিনিং নলেজ ইজ নলেজ রিকোয়ার্ড টু পারফর্ম পার্টিকুলার জব। তাহলে কোনো একটা জব করার জন্য সর্বনিম্ন যে নলেজটা আমার লাগবে সেটা আন্ডারপিনিং নলেজ। আন্ডারপিনিং নলেজ কনসিস্ট অফ ওনলি মাস্ট নো নলেজ। তার মানে মাস্ট নো নলেজটাই আসলে কি আন্ডারপিনিং নলেজ রিকোয়ার্ড টু পারফর্মিং স্পেসিফিক জব। সিমিলারলি আন্ডারপিনিং স্কিল ইজ অলসো underpinning skill refers to the essential and most performing skill required for the specific job. ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম, আন্ডারপিনিং নলেজ কাকে বলে, আন্ডারপিনিং স্কিল কাকে বলে। আন্ডারপিনিং নলেজ হচ্ছে আমার কি কোনো কাজ করার জন্য একদম ফাউন্ডেশনাল যে নলেজটা যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আন্ডারপিনিং নলেজ। ঠিক আছে, আর আন্ডারপিনিং স্কিল কোনটা, আন্ডারপিনিং স্কিল এখানে আন্ডারপিনিং নলেজের আরেকটা সংজ্ঞা দিছে যে কি মাস্ট নো নলেজটা আন্ডারপিনিং নলেজ। আমরা আপনাদেরকে অনেকবার বলছি মাস্ট নো মাস্ট নো মাস্ট নো, তাহলে মাস্ট নো নলেজটা হচ্ছে কি আন্ডারপিনিং নলেজ। ওকে, এখানে একটা এক্সাম্পল দিছে যে আন্ডারপিনিং নলেজ এবং আন্ডারপিনিং স্কিলটা কি। ঠিক আছে, বলছে লেটস ইউ সি হোয়ার ইউ আর গোয়িং টু কন্ডাক্ট এ ট্রেনিং অ্যাবাউট গার্ডেনিং। যদি গার্ডেনিং রিলেটেড ট্রেনিংয়ে আপনি যেতে চান, ওয়ান অফ দ্য ইউনিট অফ কম্পিটেন্সি ইউজ ইকুইপমেন্ট অফ বিল্ডিং অ্যান্ড মেনটেনিং দ্য গার্ডেন। একটা এরকম আছে, মানে আমাদের সিবিএলএম এর মতো একটা সিবিএলএম এরকম আছে ধরেন, সেখানে আপনি কি কি আন্ডারপিনিং নলেজ আপনার কি টাইপ অফ স্প্রেড, টাইপ অফ গার্ডেন ফ্রগ। ঠিক আছে, তার মানে গার্ডেনের মানে বেড়াটা কীরকম হবে, বেড়াটা কিভাবে দিতে হবে। ঠিক আছে, সেফ হ্যান্ডেলিং ওই স্প্রেড অ্যান্ড গার্ডেন ফ্রগ, এটাকে আমি সেফ হ্যান্ডেলিং করতে পারছি কিনা। আন্ডারপিনিং স্কিল কি হবে, চুজিং দ্য রাইট স্প্রেড। ঠিক আছে, সঠিক বেড়াটা এখানে দিতে হবে। আমি কি বেড়াটা বাঁশের দিয়ে দিব, ফাঁকা ফাঁকা করে রাখবো, কোনটা কি করব, এটা ইম্পর্টেন্ট। কি বেড়াটা যদি আমি করে দেই তাহলে আমার ছাগল ঢুকে যেতে পারে, তারপরে কি হাঁস মুরগি ঢুকে যেতে পারে আমার গার্ডেনের ভিতরে। চুজ দ্য রাইট গার্ডেন ফ্রক অফ দ্য জব, তাহলে রাইট বেড়া যেমন সিলেক্ট করতে হবে, রাইট গার্ডেন ফ্রকও সিলেক্ট করতে হবে। ঠিক আছে, হ্যান্ডেলিং দ্য ইকুইপমেন্ট সেফলি, আমরা যে ইকুইপমেন্টগুলো এটার জন্য ব্যবহার করবো সেটা মানে কি হ্যান্ডেলিং করতে হবে সেফলি। তাহলে যে কোনো জিনিস, যেমন ধরেন আপনি এখানে আমরা গার্ডেনিংয়ের কথা বাদ দিয়ে আমরা যদি ধরেন কম্পিউটার আপনাকে কি নলেজ এবং স্কিল নিতে হবে কম্পিউটার মাইক্রোসফট অফিস সম্পর্কে। ঠিক আছে, তাহলে অফিস সম্পর্কে স্কিল নিতে হলে অফিসের যতগুলা পার্ট আছে এই পার্টগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, এবং এটাকে কি ব্যবহার করে দেখাইতে হবে। যেমন টেবিলটা কীভাবে তৈরি করে এটা আপনি জানলেন, আর কম্পিউটারে টেবিলটা তৈরি করলেন। তাহলে কম্পিউটারে যখন টেবিলটা তৈরি করলেন এটা হচ্ছে আপনার আন্ডারপিনিং স্কিল। আর আপনি যখন জানলেন টেবিলটা এই জায়গা থেকে নিয়ে আসে, ঠিক আছে, তাহলে টেবিলটা কোন জায়গা থেকে নিয়ে আসে এটা যদি আপনি জানেন, এবং একটা টেবিল কিভাবে তৈরি করে এটা যদি আপনি জানেন, যে রো এতগুলো লাগবে, কলাম এতগুলো লাগবে, এটা আপনার কি নলেজ। ঠিক আছে, আর আপনি রো এতগুলা কলাম এতগুলো দিয়ে টেবিলটা তৈরি করলেন, এটা হচ্ছে কি আপনার স্কিল। দেখেন, আইডেন্টিফাই স্কিল গ্যাপ, কিভাবে স্কিল গ্যাপ করে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু স্কিল গ্যাপ, আমি কিন্তু বারবারই বলতেছি। আর আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, তারপর হচ্ছে স্টেপ অফ সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্টের স্টেপগুলো। আইডেন্টিফাই স্কিল গ্যাপ, কীভাবে স্কিল গ্যাপটা আইডেন্টিফাই করে। অ্যাজ এ পার্ট অফ অ্যাসেসমেন্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য স্কিল গ্যাপ অ্যাকর্ডিং টু দ্য কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ওয়ান ক্যান ইজিলি কম্পেয়ার্ড হিজ দেখেন এক্সিস্টেন্স কম্পিটেন্সি মানে পূর্বে যেটা ছিল, অ্যান্ড রিকোয়ার কম্পিটেন্সি বর্তমান যেটা দরকার, এই দুইটার মাঝে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে স্কিল গ্যাপ। রিকোয়ার আন্ডারপিনিং স্কিল ক্যান বি ফাউন্ড আউট অফ ইচ অফ কম্পিটেন্সি হোয়ার দেয়ার ইজ টিভেট ট্রেনার অ্যান্ড ইজিলি ফাইন্ড আউট দ্য স্কিল গ্যাপ। ঠিক আছে, অ্যান্ড প্ল্যানিং টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে স্কিল গ্যাপটা আমাকে বের করার জন্য প্রথম যে শর্ত হচ্ছে যে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমার এক্সিস্টেন্স কম্পিটেন্সিটা কি আর আমার রিকোয়ার্ড কম্পিটেন্সিটা কি। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড কম্পিটেন্সি এবং এক্সিস্টেন্স যে কম্পিটেন্সিটা আমার আছে, এই দুইটা কম্পিটেন্সির মাঝখানে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমি কি বলতেছি, স্কিল গ্যাপ। নলেজ গ্যাপ কি সেম জিনিস, এক্সিস্টেন্স নলেজ আর রিকোয়ার্ড নলেজ এই দুইটার মাঝখানে যে পার্থক্য তাকে আমি কি বলতেছি, নলেজ গ্যাপ। ওকে, নলেজ গ্যাপের পরে আমি এখানে পরের সিবিএলএম পরের পার্টে চলে যাচ্ছি। ডেভেলপমেন্ট পার্সোনাল ট্রেনিং প্ল্যান ফর দ্য কি
ডেভেলপ পার্সোনাল ট্রেনিং প্ল্যান ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি। কী কী ট্রেনিং প্ল্যানগুলোও করা যেতে পারে এখানে 3.1, ঠিক আছে, 3.2, 3.1-এ দেওয়া আছে লার্নিং আউটকাম রিকোয়ার্ড টু অ্যাচিভ কম্পিটেন্সিস আর আইডেন্টিফাইড, এভিডেন্স রিকোয়ার্ড ফর দ্য আইডেন্টিফাইড টু প্রুভ দ্য কম্পিটেন্সি, লার্নিং ট্রেনিং strategies include the location, duration and cost of the training and identify the consumptions of the relevant personnel. Relevant approved is gained to the undertake knowledge. Own technical upstream program is participate. এই পয়েন্টগুলো আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? লার্নিং আউটকাম। ঠিক আছে, এই যে প্রথম 3.1 বলছে কি লার্নিং আউটকাম। তো লার্নিং আউটকাম কি জিনিস সেটা আমরা পড়ছিলাম সম্ভবত, আমার মনে আছে। লার্নিং আউটকামটা কি? আজকের যে ইয়াটা আছে সেটাতে আমি আসলে কি শিখতে যাচ্ছি বা আমি কি শিখলাম আজকে সারাদিনের সেশনে, আমি কি শিখলাম, এটাই হচ্ছে কি আমার লার্নিং আউটকাম। ঠিক আছে, ওয়ান্স অফ দ্য ওভারঅল ট্রেনিং প্ল্যান হ্যাজ বিন ডেভেলপড, দ্য নেক্সট স্টেপ ইজ টু আইডেন্টিফাই দ্য লার্নিং আউটকাম দ্যাট উইল বি মিট ইউ এম. The learning outcome must be described in much more precise details because they will be used to plan the information, skill and activity presented in the training session. ঠিক আছে, লার্নিং আউটকাম ইজ এ, দেখেন লার্নিং আউটকামের সংজ্ঞাটা এখান থেকে, লার্নিং আউটকাম ইজ এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট হুইচ ড্রন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টু ক্লিয়ারলি ডিসক্রাইব all the skill the trainee should be able to perform as a result of the training. ঠিক আছে, তার মানে লার্নিং আউটকামটা হচ্ছে একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টে আমরা কোনো ট্রেনিকে এমনভাবে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি মেনটেন করে কোনো কিছু শিখাবো যেন সে এটা কী করতে পারে, আমার শেখানোর পরেই সে যেন এটা পারফর্ম করতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ট্রেনিং আউটকাম বা লার্নিং আউটকাম ইজ ডিরাইভ ফ্রম দ্য এলিমেন্টস অফ ডিফারেন্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে এলিমেন্টস বলতে আমরা বুঝছি যে আমাদের সিএসে যে এলিমেন্টসগুলো থাকে ওই প্রত্যেকটা এলিমেন্টসের যে এলিমেন্টসগুলো আমরা তাকে শিখিয়েছি ওই এলিমেন্টসগুলো যেন সে অ্যাপ্রোপ্রিয়েটভাবে করতে পারে। আমি আপনাকে প্রেশার মাপা শিখেছি, আপনি প্রেশার সঠিকভাবে মাপতে পারেন। আমি আজকে ডায়াবেটিস মাপা শিখেছি, আপনি ডায়াবেটিক্সটা সঠিকভাবে মাপতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমার জন্য লার্নিং আউটকাম। ওকে, এরপরে দেখেন ইভিডেন্সটা আমরা পড়ছি আর পড়তেছি না। ঠিক আছে, এভিডেন্স 2 প্রকার, এটা এখানে আছে। ঠিক আছে, ফর্মস অফ এভিডেন্স 2 প্রকার, ডিরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট এভিডেন্স। বলছি ডিরেক্ট আর ইনডাইরেক্ট এভিডেন্সগুলোর নামই আপনাদের ভালো করে মুখস্থ করতে হবে। তারপর কি ট্রেনিং, লার্নিং স্ট্র্যাটেজি, এটাও খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ডিউরেশন অ্যান্ড ট্রান্সফার, টাইম ফ্রেম, ট্রেনিংয়ের একটা ডিউরেশন থাকবে। আপনি স্বাভাবিকভাবে কি শর্ট টার্ম ট্রেনিং নিতে পারেন, লং টার্ম ট্রেনিং নিতে পারেন, ট্রেনিংয়ের একটা কমন ডিউরেশন থাকবে। খুব ইম্পর্টেন্ট না, কস্ট, ট্রেনিংয়ের কস্টটাও যেন আপনার জন্য কি হয়, রিলায়েবল হয়। আপনি একেবারে 20, 30, 40 হাজার টাকা দিয়ে একটা ট্রেনিং করতেছেন, আপনার টাকা জোগাড় নাই, তাহলে এই ট্রেনিংটা কীভাবে করবেন? তাহলে কস্ট, ডিউরেশন, লোকেশন, ঠিক আছে, ট্রেনিং যেখানে করতেছেন তার লোকেশনটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এমন একটা জায়গায় লোকেশন যাইতে আপনার একেবারে খবর হয়ে যায়, তাহলে ওইখানে ট্রেনিং করে লাভ নাই। ঠিক আছে, লার্নিং স্ট্র্যাটেজি, লোকেশন, ডিউরেশন অফ দ্য টাইম, কস্ট, এই টাইপের জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে লার্নিং আউটকামটা পাওয়ার জন্য। ওকে, গেইন অ্যাপ্রুভড অন টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান। ঠিক আছে, টেকনিক্যাল কম্পিটেন্সি প্ল্যানটা শুধু করলেই হবে না, এটাকে কি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। বলছে আফটার ডেভেলপিং দ্য টিভেট টিচার্স অ্যান্ড ট্রেনার টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপ প্ল্যানার, a টিভেট trainer need to get the approval on the plan from the principal and higher authorities to execute it. After the getting approval from the authority, the teacher trainers now start the upskilling and trainer course of the participant. মেইন কথা হচ্ছে আপনাকে এটা অনুমতি নিতে হবে আপনার প্রিন্সিপালের কাছ থেকে, আপনার সুপারভাইজারের কাছ থেকে। যদি অনুমতি না নেন তাহলে এটাও করতে পারবেন না আপনি শুধু প্ল্যানটাই করে নিতে পারবেন। পার্টিসিপেট অফ দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এটাতে অবশ্যই কি অন দ্য জব, অফ দ্য জব, যে কোনো একটা জবের মাধ্যমে আপনাকে পার্টিসিপেট করতে হবে। আপনি অন দ্য জবও শিখতে পারেন, অফ দ্য জবও শিখতে পারেন। ঠিক আছে, প্রুভেন কম্পিটেন্সি কি জিনিস? আফটার দ্য সাকসেসফুল কমপ্লিটেশন অফ দ্য ট্রেনিং অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট প্রোগ্রাম, মানে আপনি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট প্রোগ্রাম সাকসেসফুলি কমপ্লিট করার পর ইট ইজ নাও অব্লিগেটরি টু টিচার্স অ্যান্ড ট্রেনার টু
provide proof of his competency. The evidence will be recorded for him to get the competency certificate to full qualification course qualification. এখানে বলছে যে আপনি যে এই যে ইয়াটা করলেন, আপনি অ্যাচিভ করার পর আপনাকে অবশ্যই কি করতে হবে, এনএসডির মাধ্যমে আপনাকে আবারও একটা কি অ্যাসেসমেন্ট পরীক্ষা দিয়ে আপনার হয় স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এসওএ নিতে হবে, অথবা কি আপনি যদি পুরাটাই ভালো করে থাকেন তাহলে কি কম্পিটেন্সি কি ইউনিট অফ কম্পিটেন্সির উপর ভিত্তি করে কম্পিটেন্ট হতে হবে। মানে দেখেন এখানে মূল একটা বিষয় হচ্ছে কি যে আপনার প্রুফড কম্পিটেন্সিটা প্রুফ করার জন্য আপনাকে একটা ন্যাশনাল সার্টিফিকেট অথবা কি একটা স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট টাইপের সার্টিফিকেট জোগাড় করতে হবে। মানে এই সার্টিফিকেটটা আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি আগামী 5 বছরের জন্য এইটাতে আপনি খুব দক্ষ। ওকে, এইখানে জিনিসগুলো মোটামুটি এই পর্যন্তই, ঠিক আছে। এখানে তাহলে মূল পড়ার বিষয়গুলো কি, আমরা যদি আরেকবার আসি, মূল পড়ার বিষয়গুলা খুব সিম্পল, যেগুলো আমরা পারি মোটামুটি। 1 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনাদের মানে মেইনটেনিং, আপনাদের আসলে কি, আপনাদের বলতে আমাদের বোঝাচ্ছি যে আমাদের যারা আমরা টিবেট ট্রেনার তাদেরকে রেগুলার কেন আপডেট হইতে হবে, কারণ টিবেটটা ডাইনামিক প্রসেস আমরা জানি, এখানে রেগুলার আপডেট হইতে হবে। এরপরে হচ্ছে কি যে আমরা আমাদের যে টিবেট সিস্টেমে আপডেট হওয়ার জন্য আমরা যে স্ট্যান্ডার্ড ডকুমেন্টগুলো কালেক্ট করবো, কোন কোন জায়গায় ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারবো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমরা এখানে পড়তে পারি কি যে কোন কোন জায়গায় ডকুমেন্ট কালেক্ট করার পর আমাদের একদম পাইলটিং প্রজেক্টে কয়টা সেক্টর ছিল, কয়টা অকুপেশন ছিল, অকুপেশনগুলোর নাম কি, ঠিক আছে, অকুপেশনগুলোর নাম কি। তারপরে আমরা পড়তে পারি কি যে স্কিল গ্যাপ কাকে বলে, সেলফ অ্যাসেসমেন্টের জন্য কয়টা ইয়ে আছে, স্টেপ আছে, আন্ডারপিনিং নলেজ কাকে বলে, আন্ডারপিনিং স্কিল কাকে বলে, তারপরে কি আইডেন্টিফাই স্কিল গ্যাপ কাকে বলে, নলেজ গ্যাপ কাকে বলে, ঠিক আছে। তারপর লার্নিং আউটকাম কাকে বলে, লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া কয়টা, লার্নিং আউটকামের 3টা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এটাকে আমরা সংক্ষেপে বলি মোয়া। মোয়া মানে মোয়া ফর কি, অবজারভেবল, মেজারেবল, অবজারভেবল এবং কি অ্যাকশন ভার্ব। প্রত্যেকটা লার্নিং ক্রাইটেরিয়াতে মেজারেবল, অবজারভেবল এবং অ্যাকশন ভার্ব থাকে। ইভিডেন্সটা আমরা পড়বো, ইভিডেন্সটা আমরা কতবার করে বললাম, ইভিডেন্স আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ইভিডেন্স বিশেষ করে ডিরেক্ট অ্যান্ড ইভিডেন্স কাকে বলে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইভিডেন্সগুলো কী কী, এটা আমাকে ভালো করে পড়তেই হবে, ঠিক আছে। এরপরে আমরা সিম্পলি যদি দেখি আমাদের অ্যাপ্রুভ নিতে হয় কার কাছ থেকে, প্রিন্সিপাল অথবা সুপারভাইজারের কাছ থেকে। প্রুফ কম্পিটেন্সি কীভাবে যাচাই করে, ঠিক আছে, এগুলো একটু পড়লেই 7 শিট শেষ। ক্লিয়ার আপনাদের? এখানকার প্রশ্নগুলো দেখেন, এগুলো কিন্তু এত কঠিন না, আপনি যদি চিন্তা করেন এগুলো এত কঠিন না কিন্তু। দেখেন 1 নম্বর প্রশ্নটা কি করছে, হুইচ ফ্রেমওয়ার্ক শুড বি টিবেট টিচার অ্যান্ড ট্রেনার ফলো দ্য প্ল্যান দেয়ার টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট। মানে কোন কোন জায়গা থেকে কোন জায়গা থেকে, মানে কোন জায়গা থেকে ইয়াটা কালেক্ট করা যায়। বলছে কি হুইচ ফ্রেমওয়ার্ক শুড এ টিবেট টিচার্স অ্যান্ড ট্রেনার ফলো দ্য প্ল্যান, ঠিক আছে, ফলো দ্য প্ল্যান দেয়ার টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট, ঠিক আছে। কে একদম সহজভাবে বোঝা যাচ্ছে, ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটাই হবে উত্তর। কারণ বাকিগুলো দেখেই মনে হচ্ছে এটা কখনোই হবে না, তাই না। এরপরে দেখেন হোয়াট আর দ্য মেইন সোর্স অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট। দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, তাই না, যে কম্পিটেন্সি সোর্সগুলো কি কি, তাই না। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, তার ওয়েবসাইট, আইএলও, তাই না, টিসিসি, টিএসএস, এগুলো কি সাধারণত এটার ক্ষেত্রে থাকবে। মানে উত্তরটা হচ্ছে এটা। মানে কারোর কি এটা খোলা, মাইক্রোফোনটা থাকলে একটু অন অফ করেন আপনারা। ওকে, তারপর বলছে দুইটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি দুইটা কি, একটা হচ্ছে ট্রেনিং কোর্স রিলেটেড স্ট্র্যাটেজি, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট রিলেটেড স্ট্র্যাটেজি। মানে আমার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের মধ্যে দুইটা স্ট্র্যাটেজি অবশ্যই আছে। 1 নম্বর হচ্ছে কি আমি যে ট্রেনিংটা করবো সেই ট্রেনিংটা রিলেটেড একটা স্ট্র্যাটেজি থাকবে, আমার কোন কোন জিনিস ডেভেলপ করতে হবে। আর ইন্ডাস্ট্রি থেকে আমাকে কি ইনফরমেশন নিতে হবে যে ইন্ডাস্ট্রিতে আসলে কোন জিনিসগুলো ডেভেলপ না করলে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো না। তাহলে ট্রেনিংয়ের একটা, ইন্ডাস্ট্রির একটা। বলছে হো উইল অথরাইজ দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি প্ল্যান, এটা তো আমাদের বললামই কিছুক্ষণ আগে, অথরাইজ করে কে, প্রিন্সিপাল, তাই না, প্রিন্সিপাল সুপারভাইজার। তারপর হোয়াট উইল বি লার্নিং স্ট্র্যাটেজি, লার্ন নিউ টেকনোলজি ডিমান্ড,
ঠিক আছে, মানে এই যে নিউ টেকনোলজির আপনার ডিমান্ড আছে, বলছে হোয়াট উইল বি লার্নিং স্ট্র্যাটেজি টু লার্ন, মানে লার্নিং ইজ নিউ টেকনোলজি অর ইন্ডাস্ট্রি ডিমান্ড, মানে অ্যাকচুয়ালি আমার একটা নতুন স্কিল শেখা লাগবে, এই স্ট্র্যাটেজিটা আমি আমার লার্নিং প্ল্যানের ভিতরে কি কি কারণে যোগ করি। ঠিক আছে, বলছে ইন্ডাস্ট্রি, এটার উত্তর কি দিতে পারি আমরা, যেহেতু বলছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলছে, তাহলে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ইজ মোর হেল্পফুল, বইটা দেখেন একটু, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ইজ মোর হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, লার্ন মানে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট থাকতে হবে। আপনি ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন তাহলে একমাত্র কি আপনি বুঝবেন যে এই জিনিসগুলো আমাকে ইনক্লুড রাখতে হবে। এভিডেন্স কত প্রকার, এটা যদি না পারেন কেমনে হবে, ডিরেক্ট এভিডেন্স আর ইনডিরেক্ট এভিডেন্স। আচ্ছা, এরপরে আমরা পড়বো লার্নিং ইয়াস কি 8 নাম্বার, সিবিএলএম নাম্বার 8। আপনারা 8টা একটু বের করেন। বের করেছেন? বের করেছি স্যার, বের করেছি। আচ্ছা, ওকে, তাহলে দেখেন আমাদের 7 নম্বর সিভিএলএমটা আমরা মোটামুটিভাবে পড়লাম। এখন আমরা যদি 8 নম্বর সিভিএলএম এর দিকে যাই, তাহলে 8 নম্বর সিভিএলএম বা 8 নম্বর সিভিএলএম এর মডিউলটা কি দেখেন, বলছে ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস। তাহলে আমরা এখানে খুব সিম্পলি একটা জিনিস ক্লিয়ার হচ্ছি যে আমরা আমাদের লার্নারদের শেখানোর জন্য যে সকল লার্নিং ম্যাটেরিয়ালসগুলো এবং রিসোর্সগুলো ব্যবহার করব, তাদের ডিজাইনগুলো করব এবং মডিফাইড করব, যে আমার একটা ট্রেনিংয়ের জন্য এই জিনিসগুলো লাগবে, রিসোর্স এই জিনিসগুলো লাগবে, তাহলে ওইটাকে আমি ডিজাইন করব, মডিফাইড করব, করার জন্য যে জিনিসগুলো আমাকে জানতে হবে, এইটা আমরা সিভিএলএম নাম্বার 8-এর ভিতরে পড়ব। ঠিক আছে, তাহলে এখানে আমরা মূল কি কি বিষয় জানতে পারি, খুব সিম্পল, এখানে আমরা জানবো লার্নিং ম্যাটেরিয়াল কি কি আছে। ঠিক আছে, লার্নিং ম্যাটেরিয়ালগুলো কেন ইউজ করা হয়। ঠিক আছে, লার্নিং ম্যাটেরিয়াল, লার্নিং রিসোর্সগুলো কি কি আছে, লার্নিং আউটকামটা কি, কম্পোনেন্ট অফ লার্নিং আউটকাম, লার্নিং আউটকামের কি কন্টেক্সচুয়ালাইজড কি জিনিস, তারপর সিভিএলএম কি জিনিস, মেজর সিভিএলএম এর কয়টা পার্ট আছে, রাইট ডাউন দ্য লার্নিং প্রায়োরিটি, কোনটা লার্নিং প্রায়োরিটি কি, হোয়াট ইজ দ্য অ্যাডাল্ট লার্নিং, অ্যাডাল্ট লার্নিং বলতে কি বুঝবো। ঠিক আছে, রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং, অ্যাডাল্ট লার্নিং এর প্রিন্সিপালগুলো আমরা একটু পড়তে পারবো। এক্সিস্টিং রিসোর্স কি, অপারেশনাল রিসোর্স কি, কনজামশনাল রিসোর্স কি, কস্ট স্টাডি কি। ঠিক আছে, তারপরে কিছু কেস স্টাডি আছে, কেস স্টাডিগুলো কি কি, এই টাইপের জিনিসগুলো আমরা সিভিএলএম নাম্বার 8-এর ভিতরে পড়বো। তাহলে কম একটা জিনিস দেখি, আমাদের প্রথমে কি আছে দেখেন, ইনফরমেশন শিট 1-এ কি দেওয়া আছে, ইনফরমেশন শিট 1-এ দেওয়া আছে লার্নিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তাহলে আমরা তো কমনলি পড়বো লার্নিং ম্যাটেরিয়ালস কাকে বলে, লার্নিং ম্যাটেরিয়ালস কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা আমাদের কমনলি জানতেই হবে। তাহলে এখানে আমরা দেখি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞাটা আমরা পড়ে আসছি ফার্স্ট সিভিএলএম, আপনাদের মনে আছে কিনা জানি না। এখানে দেখেন আমরা বারবারই বলছি যে জিনিসগুলো আপনাদের বারবার রিপিটেড হবে ওই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। দেখেন তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এখানে যেটা দেওয়া আছে হুবহু আমরা এটা ফার্স্ট সিভিএলএম এ পড়ছি না, একদম ফার্স্ট সিভিএলএম আমরা এই জিনিসটা পড়ছি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাকে বলে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কীভাবে তৈরি হয়। দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মেড আপ বাই ইউনিট অফ কম্পিটেন্সি হুইচ আর দেম সেলফ মেড আপ বাই এলিমেন্টস অফ কম্পিটেন্সি টুগেদার ফ্রম দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া রেঞ্জ ভেরিয়েশন অ্যান্ড এভিডেন্স গাইড। এটা আমরা একদম হুবহু এখান থেকে পড়ছি। এরপরে বলছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্স স্ট্যান্ডার্ডের ভিতর কোন কোন জিনিসগুলো থাকে, এই ইনক্লুড জিনিসগুলোও কি ওইখানে আমরা পড়ে আসছি। এরপরে দেখেন কারিকুলাম ডকুমেন্ট, কারিকুলাম ডকুমেন্টও আমাদের ওইখানে ছিল, কারিকুলাম ডকুমেন্টে কোন কোন ইনফরমেশন থাকে এটাও আমরা ওইখান থেকে পড়ে আসছি। তাহলে এখানে আমাদের পড়া হচ্ছে লার্নিং ম্যাটেরিয়ালস কি জিনিস, হোয়াই লার্নিং ম্যাটেরিয়ালস ইউজড। দেখেন এই যে এখান থেকে আমরা পড়া শুরু করব পেজ নাম্বার 7 থেকে, লার্নিং ম্যাটেরিয়ালস, হোয়াই লার্নিং ম্যাটেরিয়ালস, হোয়াই ইউজ লার্নিং ম্যাটেরিয়ালস কি বলছে, লার্নিং ম্যাটেরিয়ালস আর এইড টু দ্য লার্নিং পারপাস। তার মানে লার্নিং ম্যাটেরিয়ালস হচ্ছে এমন একটা জিনিস যেটা কি
লার্নিং পারপাস আমরা ব্যবহার করি। যেমন এই যে সিভিএলএমটা কি? লার্নিং ম্যাটেরিয়ালস। তারপরে কি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, লার্নিং ম্যাটেরিয়ালস। কম্পিউটার, লার্নিং ম্যাটেরিয়ালস। মোবাইল, লার্নিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, আপনি একটা শিট তৈরি করছেন, খাতায় লিখতেছেন, এটা লার্নিং ম্যাটেরিয়ালস। যে কোনো জিনিস, এনিথিংস দ্যাট হেল্পস টু লার্ন সামথিং ইজ কল্ড লার্নিং ম্যাটেরিয়ালস। তার মানে যে কোনো কিছু আপনাকে কোনো কিছু শেখাতে সাহায্য করতেছে, ওইটাকে আমরা কি বলতে পারি? লার্নিং ম্যাটেরিয়ালস। ওকে, দে মাস্ট বি ফ্যাসিলিটেড টু স্টুডেন্ট, মাস্ট বি ফ্যাসিলিটেড দ্য স্টুডেন্ট লার্নিং। অবশ্যই লার্নিং ম্যাটেরিয়াল মূল কাজটা হচ্ছে ফ্যাসিলিটেট করা টু স্টুডেন্টকে অ্যাবাউট লার্নিং। ঠিক আছে, তাহলে কিভাবে দে শুড কিভাবে করে? অ্যারোস্ট অ্যান্ড মেনটেন ইন্টারেস্ট। ঠিক আছে, তারা মনোযোগ আকর্ষণ করে গল্প বা উদাহরণ বলার মাধ্যমে, মজার গল্প বলার মাধ্যমে মনোযোগ আকর্ষণ করে, মজার ছবির মাধ্যমে। সিম্পলিফাই ইনস্ট্রাকশনগুলো সিম্পলিফাই থাকে। তারপর কি? এড রিটেনশন, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। স্টিমুলেট দ্য অ্যাক্টিভ থিঙ্কিং, এমনভাবে থাকে যেন আপনার চিন্তা করার কি সক্ষমতা তৈরি হয়। অ্যাক্সিলারেট দ্য লার্নিং, মোর সেন্স আর ইনভলভ। এরপরে দেখেন 6 কোর প্রিন্সিপাল অফ লার্নিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, আমাদের একটা চিত্র দেওয়া আছে, তার নিচে দেখেন লেখা আছে 6 কোর প্রিন্সিপাল অ্যাবাউট দ্য লার্নিং ম্যাটেরিয়াল। লার্নিং ম্যাটেরিয়ালের 6টা কোর প্রিন্সিপাল আছে। এই কোর প্রিন্সিপালগুলোকে আমরা বলতেছি অ্যাডাল্ট লার্নিং। কিছুক্ষণ আগে আমি বলছি অ্যাডাল্ট লার্নিংয়ের ক্ষেত্রে এই কয়েকটা কোর খুবই ইম্পর্ট্যান্ট। আমি যখন কোনো বয়স্ক মানুষকে শেখাতে যাব বা বয়স্ক অবস্থায় আমি শিখবো, তখন আমাকে এই জিনিসগুলো মাথায় সবসময় রাখতে হবে। কি বলছে? লার্নার নিড টু নো। ঠিক আছে, লার্নারের আসলে কি জানা দরকার সেটা আমাকে আগে আইডেন্টিফাইড করতে হবে। সেলফ কনসেপ্ট অফ লার্নার, লার্নারের কনসেপ্টটা কি পরিমাণ আছে। ঠিক আছে, লার্নারের যে কনসেপ্টটা আছে সেটা যদি ভুল হয় তাহলে আমাকে ঠিক করে দিতে হবে। যদি ঠিক থাকে তাহলে সেটাকে আমাকে কি করতে হবে? মডিফাইড করতে হবে আর আপগ্রেড করতে হবে। প্রায়র এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার, লার্নারের প্রায়র এক্সপিরিয়েন্সটা কেমন। ঠিক আছে, রেডিনেস টু লার্ন, লার্নার কি আসলে শেখার জন্য রেডি নাকি এমনি শুধু আসছে দেখার জন্য যে আমরা কেমন শিখাই। রেডিনেস টু লার্ন। তারপর কি? ওরিয়েন্টেশন টু লার্নিং। ঠিক আছে, তাকে লার্নিংয়ের জন্য সে কি শুরু করতে পারবে কিনা, ওরিয়েন্টেশন করছে কিনা। মোটিভেট টু লার্ন, লার্নিং মোটিভেট করতে হবে। তাহলে আপনি যদি একটা ওল্ডার পার্সনকে কোনো কিছু শিখাতে চান, আপনাকে এক যে ট্রেনার হিসাবে এই 6টা কোর প্রিন্সিপাল মনে রাখতে হবে যে আসলে এখানে উনি মানে ওনার মানে নিড টু নো, তার আসলে কি জানা উচিত। সে যে আমার কাছে আসছে তার আসলে কি জানা উচিত, তার কনসেপ্টটা কেমন, তার এক্সপিরিয়েন্স কেমন, সে কি আসলে শেখার জন্য রেডি কিনা, সে কি শেখা শুরু করছে কিনা, তাকে মোটিভেট করা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখানে বলছে হোয়াট মেক গুড লার্নিং ম্যাটেরিয়াল, কোন জিনিসটা লার্নিং ম্যাটেরিয়ালকে কি করে? ভালো করে, মানে প্রপারলি তৈরি করতে পারে। তাহলে 1 নম্বর বলে কি? ইউজার ফ্রেন্ডলি রিটেন লার্নিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, নিড টু কন্টেইন দ্য রাইট ম্যাটেরিয়ালস ইন লজিক্যাল অ্যান্ড ওয়েল প্রেজেন্টেড ফর্ম। তার মানে কি? যদি কোনো লার্নিং ম্যাটেরিয়ালসের ভিতরে কি দেওয়া থাকে? এক্সপ্রেশন দেওয়া থাকে, লজিক্যাল সিকোয়েন্স দেওয়া থাকে, পেজ লেআউট দেওয়া থাকে, পিকচার দেওয়া থাকে, বিভিন্ন স্টাইল বা রাইটিং অ্যাবিলিটি দেওয়া থাকে, তাহলে কি হবে? একজন লার্নার খুব মনোযোগ দিয়ে সেটা পড়ার চেষ্টা করবে। তাহলে প্রথমটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হতে হবে। আর কি? ভিজুয়াল ম্যাটেরিয়ালস আর অলসো নিড টেস্টিং। ঠিক আছে, আমাদের যে ভিজুয়াল ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলা যেমন অ্যানিমেশন, ভিজুয়াল ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ বিভিন্ন রকম অ্যানিমেশন থাকতে পারে, বিভিন্ন রকম ভিডিওস থাকতে পারে, এগুলোকে আমাকে বারবার কি করতে হবে? টেস্ট করতে হবে যে এটা এটার সাথে আসলে যায় কিনা, এটার সাথে আসলে এটা উপযুক্ত কিনা। প্রি টেস্টিং অফ ম্যাটেরিয়ালস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যখনই কোনো ম্যাটেরিয়াল ইউজ করবেন, ওই ম্যাটেরিয়ালটা ইউজ করার পূর্বে আপনাকে এটা কি করতে হবে? প্রি টেস্টিং করতে হবে যে ম্যাটেরিয়ালসটা ঠিক আছে কিনা, ম্যাটেরিয়ালসটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। লং টার্ম আউটকাম অ্যান্ড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আর পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, লং টার্ম আউটকাম অ্যান্ড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট টু ইভ্যালুয়েট দ্য কমিউনিটি হেলথ অ্যান্ড লার্নিং ম্যাটেরিয়ালস। তার মানে একটা জিনিস যখন আমি আপনাকে শিখাবো তখন এটা যেন লং টার্ম আপনার মনে থাকে এবং ইম্প্যাক্টটা যেন সারা জীবন আপনার থাকে, এইটাকে আমার সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে লার্নিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। প্রথমে ইউজার ফ্রেন্ডলি হতে হবে, ভিজুয়ালটা টেস্টিং করতে হবে, প্রি ম্যাটেরিয়ালস থাকবে, প্রি টেস্টিং করে নিতে হবে, এবং যা ওইটা দেখে আমরা শিখাবো তা যেন লং টার্ম ইফেক্ট ফেলে।
ঠিক আছে, এখানে দেখেন আরেকটা কমন জিনিস যেটা আমরা পড়ে আসছি, হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম অ্যান্ড এলিমেন্টস। এটা আমরা অনেক আগেই ফার্স্ট সিভিএমে পড়ে আসছি, আরও সামনে দু একবার পড়বো। তাহলে এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে মাস্ট নো আকারে পড়ে নেবেন, যেহেতু কয়েকটা সিভিএলএম এটা আছে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া, খুব ভালোভাবে পড়ে নেবেন। ঠিক আছে, এরপরে আসেন ভ্যালিডেশন অফ ট্রেনিং রিকোয়ারমেন্টস। হ্যাঁ, ভ্যালিডেশন অফ ট্রেনিং রিকোয়ারমেন্টস, তাহলে লার্নার ট্রেনিং রিকোয়ারমেন্টস ক্যান বি ভ্যালিডেট। তাহলে একজন লার্নারের কি কি ট্রেনিং রিকোয়ারমেন্টস আছে, এই জিনিসগুলোকে আমি ভ্যালিডেট করতে চাইলে কারা কারা ভ্যালিডেট করতে পারে এটাকে। এক নম্বর হচ্ছে এক্সপার্ট ইন দ্য লার্নিং, এই এক্সপার্ট ইন দ্য ট্রেনিং ট্রেড এরিয়া। যে ট্রেনিং নিতে আসছে তার ট্রেড এরিয়াতে যে এক্সপার্ট, সে এটাকে বলতে পারে যে তার এই জিনিস শেখা লাগবে, এই জিনিস শেখা লাগবে না। সুপারভাইজার বলতে পারে, ট্রেনিং প্রোভাইডার বলতে পারে, ট্রেনার বলতে পারে, প্রিন্সিপাল বলতে পারে, গভর্নমেন্ট রেগুলেটরি অফিসার বলতে পারে, কনসালটেন্ট বলতে পারে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের রেজিস্টার্ড অ্যাসেসরও বলতে পারে। ঠিক আছে, লার্নিং আউটকাম অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, লার্নিং আউটকাম কি এটা সংজ্ঞাটা আমরা আগেই পড়ছি। সো এখানে এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আপনি শিখে দিতে পারেন, মানে কি কুড নো। ওকে, আপনাদের কাছে কি সিভিএলএম এর হাতের পাশে কলম খাতা বই আছে? আচ্ছা, সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাস এগুলো আলোচনা করব। আমি চাইছিলাম যে কিছু কমন জিনিস, যেমন শর্ট ফর্মগুলো আপনাদেরকে কিছু দিয়ে দিতে, যেন আপনারা মুখস্থ করতে পারেন। সমস্যা নাই, এটা আমরা পড়বো। স্যার আছে, খাতা কলম ছবি আছে, দেন এখন দিয়ে দেন। আচ্ছা, তাহলে যদি থাকে লিখে নেন লার্নিং স্টাইল। হ্যাঁ, এটা আমরা পরের সিরিয়ালে পড়ব, বাট এখন আপনার মুখস্থ রাখতে হবে, এটা দরকার। লার্নিং স্টাইল কয়টা আমাদের? হ্যাঁ, লার্নিং স্টাইল হচ্ছে 4টা। এই 4টাকে আমরা সংক্ষেপে আচ্ছা, আমি তাহলে এটা দিচ্ছি না, ঠিক আছে? আপনাকে এটা দিতে এখন প্রবলেম হবে, কারণ এটা নেক্সট পড়াতে যখন আসবে আমাদের একটা শিটও আছে, ওই শিটে এই জিনিসগুলো আছে। যখন আমাদের সিভিএলএমগুলো শেষ হবে, ওই শিটগুলো যখন পড়াবো তখন এগুলো পাবেন। নেক্সট 2টা শিটে এগুলো আছে, ঠিক আছে? তবে আগে থেকে পড়ে রাখলে আমার ওই শিটটা পড়াতে সুবিধা হইতো, এই জন্য আর কি। স্যার বলেন স্যার, আমি খাতা কলম রেডি করে রাখছি। আচ্ছা, লার্নিং স্টাইল হচ্ছে 4টা, লার্নিং স্টাইল 4টা, সেটাকে আমরা সংক্ষেপে বলি ভার্ক। ভি বড় হাতের লিখবেন, VARK, VARK, এটা হচ্ছে লার্নিং স্টাইল। ভি ফর ভিজুয়াল, ঠিক আছে? ভি ফর কি? ভিজুয়াল, মানে কোনো কিছু দেখে দেখে আমরা খুব দ্রুত শিখতে পারি, ভি ফর ভিজুয়াল। এ ফর অডিটরি, কোনো কিছু শুনে শুনেও আমরা কি দ্রুত শিখতে পারি, এ ফর অডিটরি। আর ফর রিড অর রাইট, আর ফর রিড অর রাইট, রিড অর রাইট মানে পড়ে লিখে পড়ালেখা করেও আমরা শিখতে পারি, তাই না? জি স্যার, রিড অর রাইট। হ্যাঁ, রিড অর রাইট, ভিজুয়াল, এ ফর অডিটরি, আর মানে রিড অর রাইট। রিড অর রাইট। হ্যাঁ, কে ফর কাইনেস্থেটিক, KINES, কাইনেস্থেটিক, KINAESTHETIC, কাইনেস্থেটিক। KINESTATIC, দেখেন KINAES, কাইনেস্থেটিক, TIC। কাইনেস্থেটিক মানে কি? করে করে, মানে হ্যান্ড টু ডো, মানে আপনি হাত থেকে কলমে কাজ করে শিখতে পারেন, তাই না? জি জি। কাইনেস্থেটিক মানে হচ্ছে আপনি করে করে শিখবেন। তাহলে এখানে আমরা দেখে শিখতে পারি, শুনে শিখতে পারি, পড়ালেখা করে শিখতে পারি, আর করে করে শিখতে পারি, ঠিক আছে? তাহলে লার্নিং স্টাইল কয়টা? 4টা। আচ্ছা, এরপরে লেখেন লার্নিং ডোমেন। লার্নিং ডোমেন, স্যার হ্যাঁ, লার্নিং ডোমেইন। ডোমেন, DOMAINS, ডোমেনস। আচ্ছা, লার্নিং ডোমেনের ক্ষেত্রে আপনার শর্ট ফর্মটা হচ্ছে ক্যাপ, CAP। CAP, হ্যাঁ, ক্যাপ, ঠিক আছে? ক্যাপ। আরেকটা অবলিক দিয়ে লেখেন 3H। হ্যাঁ,
ক্যাপও একটা আছে, আরেকটা আছে 3H। জি স্যার 3H হ্যাঁ। ওকে, ক্যাপটা আগে লেখেন, CAP, ক্যাপ। ক্যাপ সি ফর কোগনেটিভ, কোগনেটিভ COGNITIV, কোগনেটিভ মানে নলেজ, ব্র্যাকেটে পাশে দিয়ে লিখবেন নলেজ। কগনিটিভ হ্যাঁ, হ্যাঁ, জ্ঞানমূলক আর কি স্যার। জ্ঞান, Cognitive, ঠিক আছে। হ্যাঁ, জ্ঞানের পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন হেড। জ্ঞানটা কোথায় থাকে? মাথায় না? তাহলে জ্ঞানের জি। পাশে লেখেন হেড। তাহলে দুইটা ব্র্যাকেট, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে কি হেড। এটাকে আমরা আমাদের লার্নিং ডোমেনের ভাষায় বলি কোগনেটিভ। হ্যাঁ, তাহলে কোগনেটিভ বিহেভিয়ারিয়াল মানে কোগনেটিভ ডিস্টার্বস, তার মানে কি নলেজ রিলেটেড প্রবলেম। জি স্যার। আচ্ছা, এ হচ্ছে এফেক্টিভ, AFFECTIV, এফেক্টিভ। জি স্যার। এফেক্টিভের পাশে ব্র্যাকেটে লেখেন অ্যাটিটিউড, অ্যাটিটিউড ATTITUD, অ্যাটিটিউড। জি স্যার অ্যাটিটিউড হ্যাঁ। অ্যাটিটিউডের পাশে লেখেন এই যে অ্যাটিটিউড ব্যবহার, এটা আসে কোথা থেকে? হার্ট থেকে। তাহলে পাশে লেখেন হার্ট, HEART। অ্যাটিটিউড হচ্ছে হার্ট রিলেটেড হ্যাঁ। হ্যাঁ, হার্ট রিলেটেড। আচ্ছা, পি ফর সাইকোমোটর। সাইকোমোটর বলতে PSYCOMOTOR, সাইকোমোটর, PSYCOMOTOR, সাইকোমোটর। এগুলো স্যার বিএড এর পড়াশোনা, পোস্টার এগুলো। হ্যাঁ, সাইকোমোটর হচ্ছে কি স্কিল, SKILL, স্কিল। সাইকোমোটর স্যার স্কিল হ্যাঁ। স্কিল, হ্যাঁ, এটা ইয়া হবে হ্যান্ড। হ্যাঁ, এটা হাতে কলমে করে হ্যাঁ, শিখতে আছে। হবে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা হ্যান্ড। হ্যান্ড। তাহলে দেখেন, একদিকে আমরা ক্যাপ পড়লাম কোগনেটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর, তাই না? লার্নিং ডোমেনস, কোগনেটিভ, জি স্যার। ওকে, কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর। সাইকোমোটর। আবার এটা যে আমরা 3H বলতে পারি না, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। জি স্যার। ঠিক আছে, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। আচ্ছা, এরপরে লেখেন লার্নিং আউটকামের কম্পোনেন্ট। লার্নিং আউটকাম, লার্নিং আউটকাম হাইপেন দিয়ে লেখেন কম্পোনেন্ট। লার্নিং আউটকাম। হ্যাঁ, হাইপেন দিয়ে লেখেন কম্পোনেন্ট, মানে লার্নিং আউটকামের কম্পোনেন্টগুলো কি কি? হ্যাঁ, কম্পোনেন্ট হচ্ছে তিনটা সরি, সেটা হচ্ছে সংক্ষেপে যদি আমরা বলি ইয়েতে, সেটা হচ্ছে পিএসসি মানে বিসিএস পরীক্ষার ইয়েতে যারা করে, পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ, পিএসসি। হ্যাঁ পিএস হ্যাঁ। হ্যাঁ, পিএসসির পি ফর কি? পারফরমেন্স, পি ফর পারফরমেন্স। পি ফর পারফরম্যান্স হ্যাঁ। এস ফর স্ট্যান্ডার্ড, এস ফর স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্যার এস ফর স্ট্যান্ডার্ড হ্যাঁ। হ্যাঁ, সি ফর কন্ডিশন। সি ফর কন্ডিশন। ওকে, এরপরে আসেন লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া। লার্নিং আউটকাম লিখে পাশে হাইফেন দিয়ে লেখেন ক্রাইটেরিয়া। লার্নিং আউটকাম ক্রাইটেরিয়া হ্যাঁ, ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা, এটাকে সংক্ষেপে লেখে মোয়া, MOA। কয়টা? তিনটা মোয়া, MOA। ঠিক আছে, M ফর মেজারেবল, O ফর অবজারভেবল, আর A ফর হচ্ছে অ্যাকশন ভার্ব। মেজারেবল, অবজারভেবল না? হ্যাঁ, অবজারভেবল অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে অ্যাকশন ভার্ব। অবজারভেবল আর এসে স্যার এ ফর অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। হ্যাঁ, ভার্ব। অ্যাকশন ভার্ব হ্যাঁ। না, তোমরা খাও। হ্যালো। জি স্যার। আচ্ছা, এরপরে লেখেন গ্লস, GLOSS, গ্লস। গ্লস। এটাকে একদম সারা জীবনের মতো মুখস্থ করে রাখতে হবে আপনার। গ্লস মডেলের মাধ্যমে আপনাকে ট্রেনিংয়ের যে ডেমোটা আছে, এই ট্রেনিংয়ের ডেমোটা দিতে হবে। ঠিক আছে, গ্লস, GLOSS।
গ্লসের এটাকে জানতে হবে স্যার, তাই না? এটা একদম মাস্ট নো, ঠিক আছে, মানে সবগুলাই মাস্ট নো, এখন যেটা দিয়ে দিচ্ছি সবগুলো মাস্ট নো, আর এটা ট্রেনিং এর জন্য একদম ম্যান্ডেটরি। ঠিক আছে, তাহলে গ্লস মডেলে দেখেন জি ফর গেট অ্যাটেনশন, কি জি ফর গেট অ্যাটেনশন, জিইটি গেট অ্যাটেনশন, গেট অ্যাটেনশন, হ্যাঁ অ্যাটেনশন, গেট অ্যাটেনশন। মানে আপনাকে যে কোনো ট্রেনিংয়ে শুরুই করতে হবে অ্যাটেনশন ড্র করে, ঠিক আছে। এরপরে হচ্ছে এল ফর কি লিঙ্ক টু প্রিভিয়াস লার্নিং বা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, লিঙ্ক করতে হবে গত ক্লাসের পড়ার সাথে, লিঙ্ক করতে হবে, লিঙ্ক টু প্রিভিয়াস লার্নিং। এল ফর কি লিঙ্ক টু প্রিভিয়াস লার্নিং। জি স্যার। ও ফর কি আউটকাম অফ টুডেজ সেশন, মানে আজকের সেশনে আমরা কি পড়াবো, লিঙ্ক করার পরে আজকের সেশনে আমরা কি পড়াবো, আউটকাম অফ টুডেজ সেশন। অ্যাজ ফর স্ট্রাকচার অফ টুডেজ সেশন, মানে এই পড়াটা আমরা কিভাবে পড়াবো। ঠিক আছে, আরেকটা অ্যাস আছে, সেই অ্যাস হচ্ছে স্টিমুলেট মোটিভেশন, স্টিমুলেশন অর মোটিভেশন, মানে আজকের পড়াটা পড়ে তার কি লাভ হবে, স্টিমুলেশন অ্যান্ড মোটিভেশন। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন আরেকটা ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে কি পেজ নাম্বার 19-এ আসেন। আচ্ছা, 19-এ আসছেন। 19-এ আসছে স্যার। 19-এ দেখেন একটা জিনিস দেওয়া আছে, রবার্ট গ্যাগনিস, হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে দেখেন লাস্টের দিকে, লাস্টে কি আছে বলছে কি, ফর মেনি ট্রেনার্স হোয়েন দে আর ফেসড উইথ দ্য কি টাস্ক উইথ রাইটিং ট্রেনিং ম্যাটেরিয়ালস উই ফাইন্ড কি আউটসেলফ অফ স্ট্রাগলিং টু কম্বাইন দ্য নলেজ অ্যান্ড কম্পিটেন্সিস কন্টেন্ট লার্নিং আউটকাম। ঠিক আছে, ইনস্ট্রাকশন টেকনিক অ্যান্ড মেন কথা হচ্ছে কি রবার্ট গ্যাগনিস একটা মেথড দিছে, ওই মেথডের মাধ্যমে যদি আপনি ট্রেনিং পরিচালনা করেন তাহলে আপনার ট্রেনিংটা এলোমেলো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ঠিক আছে, বলছে দিস প্রোভাইড, এই যে এখানে বলছে ইফ ইউ হ্যাভ ফাউন্ড ইউর সেলফ ইন দিস স্টিমুলেশন ইউ মে ফাইন্ড রবার্ট গ্যাগনিস মডেল ইউজফুল টু প্রোভাইড দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ দ্য ডেভেলপিং ইউর ম্যাটেরিয়ালস। আপনি আপনার ম্যাটেরিয়ালসটা ডেভেলপ করতে পারেন এই রবার্ট গ্যাগনিসের এই 9টা নিয়ম অনুসারে। আপনাদের নেক্সট ক্লাসে এই রবার্ট গ্যাগনিসের এই 9টা নিয়ম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কি কি নিয়ম আছে এটা তো স্যার মাস্ট নো স্যার, না স্যার? জি, এটা তো স্যার মাস্ট নো, এটা জানতেই হবে। হ্যাঁ এটা মাস্ট না অবশ্যই। ঠিক আছে, তাহলে 9টা পয়েন্ট কি কি আছে, 1 নম্বর হচ্ছে গেইন অ্যাটেনশন, একটা হচ্ছে দেখেন আগেরটা আমরা পড়ছি গেট অ্যাটেনশন, আর এখানে হচ্ছে কি গেইন অ্যাটেনশন। ঠিক আছে, অ্যাটেনশন গেইন করতে হবে, ইনফর্ম লার্নার টু অবজেক্টিভ, লার্নারকে কি অবজেক্টিভ সম্পর্কে বলতে হবে, স্টিমুলেট রিকল অর প্রায়র নলেজ, তার পূর্বের কি অভিজ্ঞতা আছে এটা জানতে হবে, প্রেজেন্ট ইন ম্যাটেরিয়ালস, আপনার যে ম্যাটেরিয়ালস আছে এটা প্রেজেন্ট করতে হবে, প্রোভাইড দ্য গাইডেন্স অফ ফর লার্নিং, কীভাবে ম্যাটেরিয়ালসটা তারা শিখবে এটা কী করতে হবে, একটা গাইডেন্স করতে হবে, ইলিসেট দ্য পারফরমেন্স, তাদের পারফরমেন্সগুলোকে দেখতে হবে ঠিক মতো, প্রোভাইড ফিডব্যাক, তাদেরকে পর্যাপ্ত ফিডব্যাক দিতে হবে, তারপর অ্যাসেস দ্য পারফরমেন্স, ঠিক আছে, তাদের পারফরমেন্সটা অ্যাসেস করার ব্যবস্থা করতে হবে, মানে অ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে হবে, আর ইনহ্যান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার, আপনি যে জিনিসটা তাদের ভিতরে কি দিলেন সেই জিনিসটা যেন তারা কি করে বাড়ায় এবং ধরে রাখে এবং এটাকে কি ট্রান্সফার করে। এই যে 9টা প্রসেস,
এই 9টা প্রসেসের নামটুকু একেবারে মুখস্থ করে ফেলতে হবে। গেট অ্যাটেনশন, তারপরে কি ইনফর্ম লার্নার অফ অবজেক্ট, স্টিমুলেশন, রিকল, প্রায়র নলেজ, প্রেজেন্ট দ্য ম্যাটেরিয়াল, প্রোভাইড গাইডেন্স ফর লার্নিং, ইলিসেট পারফরমেন্স, প্রোভাইড ফিডব্যাক, অ্যাসেস্ট অফ পারফরমেন্স, ইনহ্যান্স দ্য রিটেনশন অ্যান্ড ট্রান্সফার। অর্থাৎ রবার্ট গ্যাগনিস বলে দিচ্ছি, আপনি যদি ভালো একটা সিভিএলএমও যদি তৈরি করতে চান, আপনাকে কি আপনার লার্নিং ম্যাটেরিয়ালস হিসেবে যাই তৈরি করবেন এই 9টা জিনিস ওর ভিতরে কি থাকা লাগবে। ঠিক আছে, আপনার একটা প্রেজেন্টেশনে এই 9টা জিনিস অবশ্যই কি থাকা লাগবে। আচ্ছা, আচ্ছা আমরা সিভিএলএম 2টা আজকে বাকি রাখবো, সিভিএলএম 1 পর্যন্ত আজকে পড়িয়ে দিব। ঠিক আছে, আপনারা একটু ব্যাক করেন, পেছনের দিকে আসেন। ঠিক আছে, পেছনের দিকে আসেন। এটা আসবেন আপনারা কত পেজ, 13 পেজে আসেন। এখানে আসছেন। আমরা কি স্যার সিভিএলএম 1 এ যাব? সিভিএলএম 1-এ যাবেন না, আপনি সিভিএলএম 8-এরই 13 নাম্বার পেজে আসবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আইডেন্টিফাই এক্সিস্টিং রিসোর্স, তার মানে আমার রিসোর্স ডেভেলপমেন্টের আগে একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় থাকবে যে আমার প্রিভিয়াস রিসোর্সগুলো কী কী ছিল, ওই প্রিভিয়াস রিসোর্সগুলোর উপর বেস করে আমি কি করব, আমার বর্তমান রিসোর্সগুলো বাড়াবো। ঠিক আছে, এখন অ্যাভেলেবল রিসোর্স হিসাবে বই থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, টিচার নোটস থাকতে পারে, হ্যান্ড নোট থাকতে পারে, সফটওয়্যার থাকতে পারে, বিভিন্ন রকম জিনিস থাকতে পারে। আমার কাছে যা আছে ওইটা আমাকে আগে দেখতে হবে, তারপর আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে এটাকে বাড়াবো। এরপরে বলছে অ্যাডাপ্টিং এক্সিস্টিং রিসোর্স, এক্সিস্টিং রিসোর্সগুলোর সাথে আপনি কিভাবে অ্যাডাপ্ট হবেন। ঠিক আছে, অ্যাডাপ্টের এই কথাই লাস্টে আমরা কতগুলো পয়েন্ট পড়তেছি, এই পয়েন্টগুলোর ভিতরে বলছে যে বিলো আর সাম টিপস অ্যান্ড রিসোর্স টু কনসিডার ফর দ্য ইভ্যালুয়েটিং অ্যান্ড অ্যাডাপ্টিং ম্যাটেরিয়ালস। কী করতে হবে, প্রথমে অ্যাসিস্ট নিড অ্যান্ড রিসোর্স। আমাকে প্রথমে যে আমার কাছে রিসোর্স মানে ম্যাটেরিয়ালসগুলো আছে এক্সিস্টিং, ওই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে আমার অ্যাসেসমেন্টের জন্য কোনটা দরকার ওই টাইপের ম্যাটেরিয়ালসগুলো আমাকে কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে। তার মানে যে ম্যাটেরিয়ালগুলো আমার বেশি দরকার ওই ম্যাটেরিয়ালগুলো আমাকে আলাদা করে ফেলতে হবে। তারপরে যে ম্যাটেরিয়ালগুলো আমি আলাদা করেছি এগুলোকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে, ইভ্যালুয়েট দ্য ম্যাটেরিয়ালস। এরপরে ফাইন্ড আউট হোয়ার ইউ নিড পারমিশন টু ইউজ দ্য অ্যাডাপ্ট এক্সিস্টিং ম্যাটেরিয়ালস। এরপরে আপনাকে কি এই ম্যাটেরিয়ালসটা কোন জায়গায় কোন সেশনের সাথে যোগ করবেন এটা আপনাকে কি আইডেন্টিফাইড করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তারপরে আমি ম্যাটেরিয়ালটার একটা পাইলট টেস্ট করব, হ্যাঁ ফিল্ড টেস্ট। আমি আমার ক্লাসে এটা পড়ায় দেখব যে এটা পড়ানোর ক্ষেত্রে ছাত্রদের বোঝার ক্ষেত্রে সুবিধাজনক কিনা। যদি পাইলট টেস্টে ফেল করে তাহলে তো শেষ, আর পাইলট টেস্টে যদি পাস করে ঠিক আছে তাহলে আমি এটাকে যদি গঠনমূলক কোনো পরিবর্তন দরকার থাকে, মেক চেঞ্জ বেসড অন দ্য পাইলট টেস্ট, পাইলট টেস্টে যদি আমি কোনো পরিবর্তন দেখি তাহলে কি আমি ওই পরিবর্তনটা করে নিব। ফাইনালাইজড অ্যান্ড ইমপ্লিমেন্ট, এরপরে এটাকে আমি ফাইনালাইজ করব। এই পাইলট টেস্টটা আপনাকে একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, পাইলট টেস্টটা মাস্ট নোট। ঠিক আছে, পাইলট টেস্ট নিউ অ্যাডাপটিভ ম্যাটেরিয়ালস উইথ দ্য কি মেম্বার অফ ইউর অডিয়েন্স, বলছে কি আপনার যে অডিয়েন্স আছে তারাই হচ্ছে এটার মেম্বার। পাইলট টেস্ট ইজ এ কি স্ট্র্যাটেজি দ্যাট অ্যালাউ দ্য মেম্বার টু ইউর টার্গেট অডিয়েন্স টু রিভিউ দ্য ম্যাটেরিয়ালস বিফোর ইউ আর কি ফাইনালাইজড মাস প্রোডাকশন। তার মানে আপনি একটা ম্যাটেরিয়ালস মাস প্রোডাকশন করতে যাবেন তার আগে এটাকে ফাইনালাইজ করার জন্য পাইলট প্রজেক্ট করতে হবে। পাইলট টেস্টিং ক্যান হেল্প আনসার কোশ্চেন অ্যাবাউট দ্য অল্টারনেটিভ ওয়ে টু প্রেজেন্ট ইনফরমেশন, মানে ইনফরমেশনগুলো অল্টারনেটিভ ওয়েতে প্রেজেন্ট করা যায় কি না, কনসেপ্টগুলো, কন্টেন্টগুলো, অ্যাপিয়ারেন্সগুলো, ফরম্যাটগুলো ঠিক আছে কিনা এটা পাইলট প্রজেক্টে গেলেই বোঝা যাবে। পাইলট টেস্টিং ক্যান অলসো আইডেন্টিফাই কনফিউজিং অ্যান্ড আনক্লিয়ার টার্মস ডিটারমাইন, তার মানে কনফিউজিং এবং আনক্লিয়ার টার্মগুলো ডিটারমাইনেও পাইলট প্রজেক্টটা ইম্পর্টেন্ট।
পাইলট প্রজেক্ট বা পাইলট টেস্টিং মেথড ইনক্লুডিং ফোকাস গ্রুপ, ঠিক আছে, একটা নির্দিষ্ট ফোকাস গ্রুপ, ডিপথ অফ দ্য ইন্টারভিউ, সার্ভে অ্যান্ড কোশ্চেনারিজ, এই জিনিসগুলোর দিকে ফোকাস করতে হবে। যে আমার ইন্টারভিউ নিতে হবে, সার্ভে করতে হবে যে আমি যেটা করতেছি সেটা কতটুকু ঠিক আছে, বিভিন্ন রকম কোশ্চেনারি তৈরি করতে হবে যে আজকে প্রেজেন্টেশনটা আপনাদের কি ভালো লেগেছে কিনা, কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে, পাইলট টেস্টে এগুলো করতে হবে। পাইলট টেস্ট উইল হেল্প দ্য serve your program time and many because of the identify messages and materials work best for the target audience। তার মানে সহজ কথা, টার্গেট অডিয়েন্সের জন্য এই ম্যাটেরিয়ালসটা ঠিক আছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কি পাইলট টেস্ট। তাহলে পাইলট টেস্ট জিনিসটা কি, যে কোনো জিনিস শুরুর আগে আমরা একটা জিনিস তৈরি করে রাখছি, ফাইনালাইজড করছি, এটাকে আসলে অ্যাপ্লাই যখন আমি করতেছি প্রথম, এটাকে আমরা কি বলতেছি, পাইলট টেস্ট বলতেছি। এই পাইলট টেস্টের উপর ভিত্তি করে আমাকে পরবর্তীতে চেঞ্জ করতে হবে, ফাইনালাইজ করতে হবে এবং কি এটাকে মাস ফর্মে কি প্রোডাকশন করতে হবে, ঠিক আছে। এরপরে একটা জিনিস আছে রেঞ্জ অফ লার্নিং অপারেশনাল রিসোর্স, কি কি অপারেশনাল রিসোর্স আমার আছে দেখেন এখানে কতগুলো রিসোর্সের নাম দেওয়া আছে, এই রিসোর্সগুলো একটু মনে রাখবেন। ওভারহেডেড প্রজেক্টর লাগতে পারে, ইন্টারনেট লাগতে পারে, মাল্টিমিডিয়া ডাটা প্রজেক্টর লাগতে পারে, স্লাইড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগতে পারে, ভিডিও সিডি ডিভিডি লাগতে পারে, হোয়াইট বোর্ড মার্কার লাগতে পারে, ঠিক আছে, ম্যাগনেটিক বোর্ড লাগতে পারে, চার্ট অ্যান্ড পোস্টার থাকতে পারে, নোটিশ বোর্ড থাকতে পারে, হ্যান্ড আউট থাকতে পারে, বিভিন্ন রকম বিষয় আছে যেগুলো আমাদের কি লার্নিং ম্যাটেরিয়ালসের রিসোর্স হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে দেখেন একটা রিসোর্সের নাম বলা আছে নিচের দিকে দেখেন, ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কনজামেবল রিসোর্সটা কি জিনিস, এটার সংজ্ঞা পড়তে হবে, এটার নাম পড়তে হবে, ঠিক আছে। কনজামেবল রিসোর্স মানে কি, যে রিসোর্স একবার ব্যবহার করলে ফুরায় যায়, কনজাম্প হয়ে যায়, যেমন অফেন কনজামেবল আইটেম অ্যান্ড ওভারলোক, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ গন ইউ হ্যাভ হোয়াইট বোর্ড অ্যান্ড আইদার নো পেন অর কি বলছে ড্রায়েড আপ ওল্ড পেন ইজ দেয়ার, কনজামেবল ম্যাটেরিয়াল ইনক্লুড, মানে সহজ কথা আপনার একটা হোয়াইট বোর্ড মার্কার আছে কিন্তু কোনো পেন টেন না, আপনি কতক্ষণ হোয়াইট বোর্ড মার্কার দিয়ে আপনি কাজ করবেন, হোয়াইট বোর্ড মার্কারে তো আপনাকে কিছু লিখতে হবে তাই না, তাহলে যে জিনিসগুলো দিয়ে আপনি লিখবেন এই জিনিসগুলো ভেঙে যেতে পারে, খরচ হতে পারে, যেমন মার্কিং পেন, ওভারহেডেড ট্রান্সক্রিপ্ট, কি ট্রান্সপারেন্সি, সিডি ডিভিডি, পেপার অ্যান্ড প্রিন্টার, ঠিক আছে, এই জিনিসগুলো কি ফ্লিপ চার্ট নষ্ট হয়ে যেতে পারে, হোয়াইট বোর্ড মার্কার, ঠিক আছে, চক একবার ইউজ করলে কি এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় না, তাহলে এই জিনিসগুলো কনজামেবল মানে সহজে আপনি ব্যবহার করে ফেলতে পারবেন। আচ্ছা, আমাদের কাছে যথেষ্ট সময় আছে, আমরা এই সিবিএলএমটা তাহলে শেষ করে দিই। ওকে, আমরা এটা আর শেষ করবো না, হ্যাঁ আমাদের আজকে ক্লাসটা আমি একটু তাড়াতাড়ি শেষ করতেছি, 11টা বেজে গেছে। আমাদের ইনফরমেশন শিট 2 থেকে আমরা নেক্সট ক্লাসটা পড়বো, ইনফরমেশন 2 থেকে সিবিএলএম 9 পর্যন্ত যাব আমরা, ঠিক আছে। ইনফরমেশন 2 এ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমরা এটা দ্রুত পড়াচ্ছি না, কারণ এখানে সিবিএলএম এর কয়টা পার্ট আছে এটা অনেক সময় পরীক্ষা আসে, সিবিএলএম এর কয়টা পার্ট, সিবিএলএম এর পার্টগুলোর নাম কি, হ্যাঁ, তারপরে কতগুলো লার্নিং টেকনিক্স আছে, চুজিং ইউর লার্নিং অ্যাক্টিভিটি অ্যান্ড মেথড, লার্নিং মেথডগুলো আছে, লার্নিং মেথডগুলোর মধ্যে থেকে অনেক কোশ্চেন পরীক্ষা আসে, মাইন্ড ম্যাপ কী জিনিস, চেক লিস্ট কী জিনিস, কেস স্টাডি কী জিনিস, এগুলো একটু ইম্পর্টেন্ট পড়া, সেই জন্য এগুলো আমরা কি নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকে সিবিএলএম 1 সাথে আপনাদের কতগুলা কি দিলাম, শর্ট টার্মস দিলাম না, কাজ দিলাম না, এই জন্য আর আমরা সিবিএলএম 2 তে গেলাম না, ঠিক আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার বুঝতে পারছি। মানে কতগুলো শর্ট কোশ্চেন দিয়েছি আমরা তাই না, ভার্ব কি জিনিস, তারপর কি মোয়া কি জিনিস, পিএসসি কি জিনিস, তারপর গ্লস কি জিনিস, হ্যাঁ এগুলো একটু মুখস্থ ধরবো আমি নেক্সট ক্লাসে, এই জন্য আমরা সিবিএলএম 2 তে গেলাম না, ঠিক আছে, কারণ কালকে শনিবার, আজকে শনিবার, সোমবারে ক্লাস তাই না। আচ্ছা, আপনারা 5 এবং 6 নাম্বার সিবিএলএমটা কি একবার দেখছেন, চোখ বুলাইছেন?
স্যার সময় পাইনি সময় পান নাই? স্যার দেখে নেবো স্যার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। দেখেন মেইন কথা হচ্ছে কি বেসিক জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো না জানলে হবে না। আপনারা যথেষ্ট সময় পাবেন, সো একটু কষ্ট করে পড়ে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা রাখতেছি। ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।